আমি যদি চাকরি খেয়ে নিয়ে 30 কোটি টাকা আমার গার্লফ্রেন্ডের বাড়িতে রেখে দিই, সেটাও কখনো মানুষ চাইবে কি? চাইবেন না। ওয়েস্ট বেঙ্গলের কালচারটা একটু চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা একটু পরিবর্তন হয়েছে, এটা তো সন্দেহ নেই। আজ পরিবর্তনের ব্যাপারটা যখনই হচ্ছে, টিকিট না পেলে অন্য দলে চলে যাবে। আসন্ন বিধানসভা ভোটের আগে এসআইআরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। কারণ দফায় দফায় যে হারে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারদের শনাক্ত করে নাম বাদ দিচ্ছে, তাতে 26-এর ভোটের সমীকরণে বড় মাত্রায় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 63 থেকে 64 লক্ষ ভোটারের নাম এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা থেকে ডিলিটেড। রাজনীতির মূল কেন্দ্রভূমি ভবানীপুরে প্রায় 47,000 ভোটারের নাম বাদ গিয়েছে। অন্যদিকে নন্দীগ্রামে 11,000 ভোটারের নাম বাদ গিয়েছে। সেই নিয়ে চলছে চূড়ান্ত সমালোচনা। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অসঙ্গতির জন্য হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। ও এরই সাথে তিনি কটাক্ষ করে বলেন যে এই নির্বাচন কমিশন হলো বিজেপির দালাল। তাই তার প্রতিবাদে 6ই মার্চ ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন তিনি। এখন প্রশ্ন যে যদি 1.2 কোটি নাম বাদ পড়ে, তাহলে গড়ে প্রতি কেন্দ্রে প্রায় 40,000 ভোটার কমবে। 2021 সালে তৃণমূল 120টি আসনে 40,000-এর কম ব্যবধানে জিতেছিল। সেক্ষেত্রে কি এই আসনগুলোতে তৃণমূলের হারার সম্ভাবনা প্রবল? এসআইআর পরবর্তী চিত্র ঠিক কি হতে চলেছে, কি বললেন বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর অরিন্দম বিশ্বাস? কেন তৃণমূলের প্রায় 60% বর্তমান বিধায়কের টিকিট বদলানো হচ্ছে? দেখুন, একটা দল অনেকদিন অ্যান্টি ইনকাম্পেন্সি একটা ফ্যাক্টর থাকে। অনেক এমএলএ অনেকদিন, তাদের একটা হচ্ছে বয়স হয়ে গেছে, তারা নার্চার করতে পারছে না কনস্টিটিউয়েন্সিটাকে। কারুর ক্ষেত্রে বদনাম আছে, কারুর ক্ষেত্রে লোকের সাথে যোগাযোগের অভাব। এটা তৃণমূল যখন এটা ভাবে, তখন যে কোনো পার্টির ক্ষেত্রেই তারা কিন্তু তাদের প্রার্থীদের পরিবর্তন করে, নতুন মুখ আনতে চায়। যারা ইয়াং ব্লাড হচ্ছে, বা যাদের যোগাযোগ ভালো, বা যাদের একটা ইমেজটা ভালো, যাতে এই জন্য এটা কিন্তু খুব স্বাভাবিক। আপনি যদি 2011 সালে দেখেন, এবার তৃণমূল পাওয়ারে এলো, সিপিএম তখন পার্টি ইন পাওয়ার, সিপিএম প্রায় 60-70% প্রার্থী কিন্তু বদল করেছিল, নতুন মুখ এনেছিল। কারণ একটা ইনকামবেন্সি ফ্যাক্টরে যারা বসে আছে সিটিং এমএলএদের, তখন কিন্তু খুব টাফ চ্যালেঞ্জ ফেস করতে হয়। তখন মানুষ অনেক অভিযোগ থাকে ভেতরে, সেগুলো ব্যালট বাক্সে গিয়ে পড়ে। এই কারণে 60% এখন এটা তৃণমূলের ব্যাপার। আমি তৃণমূল করি না, কিন্তু তৃণমূল একটা পার্টি হিসেবে তাদের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই থাকে, নতুন মুখ আসবে, শিক্ষিত মুখ আসবে, একটা ইমেজ যাদের পরিষ্কার ক্লিন ইমেজ নিয়ে কেউ এলো, তারা সেটা দরকার। মানুষ যাকে চাইছে, এমন নয় কাউকে একটা ক্রিমিনালকে দাঁড় করিয়ে দিলাম, যেটা মাঝে মাঝেই হয়, অন্য রাজ্যগুলোতে খুবই হয়, জেল থেকে বসে নির্বাচন যেতে। তো ঘটনাচক্রে হচ্ছে এটা, কিন্তু প্রত্যেকটা পার্টি চেষ্টা করে একটা চেঞ্জ আনার। সেই বদলটা এইবার তৃণমূল আনছে, কারণ 3টে টার্ম হয়ে গেল, চতুর্থবার তারা লড়ার জন্য, পাওয়ারে আসার জন্য চেষ্টা করছে। সুতরাং সেই চেষ্টাটা যাতে সফল হয়, নতুন মুখ এনে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা সফলতার দিকে নিয়ে যায়। সেই সফল প্রচেষ্টার জন্যই এই কাজটা করা। যদি ভাতা, মানে যেগুলোকে ভোটমুখী সামাজিক প্রকল্প বলা হয়, তৃণমূলের পক্ষে কাজ করে থাকে, তাহলে টিকিটে ব্যাপক পরিবর্তন কেন? দেখুন, ভাতা ব্যাপারটা খুব দীর্ঘস্থায়ী হতে পারে না। এটা দীর্ঘমেয়াদী একটা সমাধান কিন্তু নয়। মানুষকে তাৎক্ষণিক আমরা সাহায্য করছি, এটা একটা ভালো। সব রাজ্যে এই ঘটনাটা হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, বিভিন্ন রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে, বিহারে হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গ অন্যথা নয়, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল এটা। তো এখন ভাতা নেওয়ার পরে যে ভাতা দিয়ে তো আপনি পুরো সংসারটা চালাতে পারবেন না, একটা হাত খরচা দিতে পারবেন। সুতরাং আপনাকে পরবর্তী ক্ষেত্রে বড় ইন্ডাস্ট্রি হোক, কর্মসংস্থান হোক, সেগুলো নিয়ে ভাবতে হবে যে অর্থনীতি যদি আমি শক্তিশালী করতে হয়, মানুষকে চাকরিও দিতে হবে, মানুষ রোজগার করবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা যাতে কমে যেতে পারে, যারা এখানেই কাজ করে যারা নিজেদের রোজগারটা করতে পারবে,
তো অর্থ উপার্জন করে তারা সংসারটা চালাতে পারবে, এই চেষ্টা সব সরকারের থাকে। তো সেটা তৃণমূল বর্তমানে সরকারের জায়গায় রয়েছে, সেটা তৃণমূলকে করতে হবে। এবং আশা করা যায় ভাতাটা দিয়ে আর প্রার্থীটা কিন্তু আলাদা জিনিস। প্রার্থীর ব্যাপারটা কোনো প্রার্থী ধরুন, আপনার পাড়ায় এতগুলো ধরুন 10 লাখ ভোটার, তার মধ্যে কিছু লাখ ভোটারের একটা অভিযোগ থাকতে পারে নির্দিষ্ট প্রার্থী সে দেখা করছে না, তার ব্যবহার ভালো না, তাকে পাওয়া যাচ্ছে না বিপদে আপদে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হলে তখন নতুন মুখ খুঁজতে হয়। সেই নতুন মুখের জন্য এটা প্রার্থীর সাথে কিন্তু নয়, যে ভাতার সাথে প্রার্থী বদল কিন্তু আলাদা নয়। এটা একটা সার্বিকভাবে তৃণমূলের একটা নীতি, ঘোষিত নীতি, যেটা একসময় কাজ করেছে। কিন্তু প্রার্থী বদল করার জায়গায় নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে অনেক সময় অভিযোগ থাকে, তারা অনেক সময় হেরে যায়। আজ সিপিএমের সময় যদি আপনার মনে থাকে 87 সালে পতিত পাবন পাঠকের মতন লোক হেরে গেছিল, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে মানুষের সাথে দেখা করে না। তো এটা ঘটেছে। সুতরাং এই জায়গাটা যে কোনো দলই ভাবে, কারণ তাদের আভ্যন্তরীণ একটা মানে একটা পর্যালোচনা হয়, এই ডিসকাশনের পর একটা ডিসিশন তারা নেয় যে যাতে একটা ফ্রেশ ফেস সবসময় দিলে সেটা মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল ফেসটা সব দল চায়। তিনি মনে করেন যে তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তৃণমূল উত্তরবঙ্গে পিছিয়ে পড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে তৃণমূলের ভালো প্রভাব থাকবে। বিশেষ করে মাইনরিটি এলাকায় তৃণমূলের ভোট জেতবার সম্ভাবনা বেশি। কারা টিকিট হারাতে পারেন বলে মনে হচ্ছে? সম্ভাব্য কয়েকজনের নাম বলুন। দেখুন, এখন তো তৃণমূলের ব্যাপার, এক কাঞ্চন মল্লিকের নামটাই তো বারবার আসছে, কারণ সেলিব্রিটি দিয়ে হয় না। সেলিব্রিটি সিনেমা করবে, শুটিং করবে না, সেলিব্রিটি আপনার কোথাও গিয়ে গন্ডগোল হলে ছুটে যাবে। কিছু ক্ষেত্রে সেলিব্রিটিদের না দাঁড়ানোই ভালো। আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলি, মনে পড়ল, সম্ভবত 96 সালের বিধানসভা, সেখানে দাঁড়িয়েছিলেন অনুপ কুমার হেরে যান। অনুপ কুমার খুব নামকরা একজন অভিনেতা ছিলেন। দ্বিতীয়ত ডক্টর আবির্লাল মুখার্জিও হেরে যান তাপস রায়ের কাছে। তখন তৃণমূল হয়নি, তখন কংগ্রেস ছিল। তারপরের দিন মানে বড় একটা সংবাদ মাধ্যম, মানে তখন তো প্রিন্ট মিডিয়া ছিল, বিভাস চক্রবর্তী খুব নামকরা একজন অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, একটা কথা বলেছিলেন যে কেন যে ডাক্তাররা আর অভিনেতারা এই জায়গায় রাজনীতিতে করতে যান আমি জানি না। কারণ তাপস রায়ের মতন কি আবির্লাল মুখার্জি যদি জিতে যেতেন, কোনো ঝামেলা হলে উনি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেতে পারতেন না। এটা স্বাভাবিক। একই অনুপ কুমারের কথাও, যে শুটিং চলাকালীন এমন কিছু ঘটনা ঘটলো যেখানে ওখানে পাড়ায় ওনাকে যেতেই হবে, কিন্তু উনি যেতে পারলেন না, অন্য কেউ গেল, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তো ঘটনাচক্রে সেলিব্রিটি প্রার্থী অনেক সময় করে। সিনেমা জগৎ থেকে যদি আমি বলি, সেলিব্রিটি ব্যাপারটা তো আমার আপনার কাছে একটা আলাদা হতে পারে। আমার কাছে একজন সেলিব্রিটি হতে পারে, মেসি নাও হতে পারে সেলিব্রিটি। আমার কাছে স্যার অ্যান্ড্রু লয়েড ওয়েবার অনেক বড় সেলিব্রিটি আমার কাছে। কিন্তু ঘটনাচক্রে মানুষ সিনেমা আর্টিস্টদের একটা সেলিব্রিটি মনে করে। তো সেই জায়গায় সিনেমা আর্টিস্টরা শুটিং করবে, কিরম কাজ তাদের নমুনাগুলো আপনি দেখেছেন। মিমি চক্রবর্তীকে চেষ্টা করা হয়েছিল, পারেনি, লোকসভাতেই যেতে পারেন না, তাও মাঝে মাঝে জুন মালিয়াকে দেখা যায়, কাজ করছেন তিনি, সায়নী ঘোষ করছেন। তো এরা বিষয়টা হচ্ছে কতটা নিজের প্রফেশনের বাইরে গিয়ে রাজনীতি করতে গেলে আপনাকে সময় দিতে হবে। আপনি নিজের পেশায় যদি ব্যস্ত থাকেন, তখন তো আর রাজনীতিটা সেভাবে আপনি করতে পারবেন না। রাজনীতিটা মানুষকে দিয়ে, সকাল থেকে রাত অব্দি মানুষকে নিয়ে। তো সেই ক্ষেত্রে আজকে সেলিব্রিটি প্রার্থী দিয়ে বিপদে পড়েছে। কাঞ্চন মল্লিক তার একজন উদাহরণ। কবার উনি কনস্টিটিউয়েন্সি নার্চার করেছেন সন্দেহ আছে, ওনাকে পাওয়া যায়নি, পাওয়া যাচ্ছে না। তারপর উনি ব্যস্ত ছিলেন বেশি ইনস্টাগ্রামে, যে জায়গায় উত্তরপাড়ায় ওনার জায়গাটা নার্চার করার কথা ছিল, তার থেকে বেশি আপনি ওনাকে ইনস্টাগ্রামে পেয়েছেন। তো ঘটনাচক্রে হচ্ছে এই অসুবিধাগুলোর জন্য প্রার্থীদের হয়তো তারা জিতিয়ে দেয়, সিটটা এনে দিল, কিন্তু কাজ যখন করতে হয় তখন কিন্তু মানুষের সাথে করতে হয়। মানুষ তাকে খোঁজে, মানুষ তৃণমূলকে খুঁজবে না, মানুষ খুঁজবে আমার বিধায়ক কোথায়। যেটা একবার বুদ্ধদেব ভট্টাচার্য যখন মন্ত্রী ছিলেন, যাদবপুরে এই সমস্যা হয়েছিল। যাদবপুরের মানুষ কিন্তু তখনও বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হননি, বুদ্ধদেব ভট্টাচার্য তখন বেশি
মেলামেশা করতেন না নিজের কনস্টিটিউয়েন্সিতে, কারণ সিপিএম এর একটা ব্যাপার ছিল আমরা সব করে নেবো। তখনকার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমরা বিধায়ক বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে দেখা করতে চাই, মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নয়। সুতরাং মানুষ একজন বিধায়ককে সবসময় চাইবে, তার মুখটা। আজ কাউন্সিলরকে আপনি দেখতে পাচ্ছেন না, বিধায়ককে দেখতে পাচ্ছেন না, সে শুটিংয়ে দেখতে পাচ্ছেন, টিভিতে দেখতে পাচ্ছেন, তাতে মানুষের লাভটা কি হলো ভোটটা দিয়ে? কাজটা তো আমার দরকার তাকে দিয়ে। সুতরাং সেখানে রিপ্রেজেন্টেশন, পাবলিক রিপ্রেজেন্টেশন যখন আপনি করছেন, আপনাকে ইউ হ্যাভ টু বি দেয়ার থ্রু আউট দ্য ডে উইথ দ্য পিপল অ্যান্ড ইউ আর ফর দ্য পিপল, ইউ আর ডুইং আ সার্ভিস ফর দ্য পিপল। তো এই ফিল্ম স্টাররা সেটা সময় দিতে পারেন না। তো একজন করছেন ঠিক কথাই, তারা ফিল্ম জগতে তারা কিন্তু খুব একটা সফলতা লাভ করেনি, যারা সফল তারা এইখানে কিন্তু গিয়ে অসফল হচ্ছেন। তো সেই কারণেই প্রার্থীরা মাঝে মাঝেই চিন্তা করে, আর আমি তো তৃণমূল দলটা করি না, বা তৃণমূলের সিদ্ধান্ত আমার নেওয়ার কোনো ক্ষমতা নেই, বাইরে থেকে বলতে পারি। কাঞ্চন মল্লিকের নাম, কিছু নাম আসছে যারা বয়স্ক লোক, তারা বাদ যেতে পারেন, এই ঘটনা ঘটছে। বাবুল সুপ্রিয়র নামটা উঠে আসছে যে উনি বালিগঞ্জটা নাও পেতে পারেন। আপনি বলছেন তাহলে এবারে সেলিব্রিটি যারা প্রার্থী তারা টিকিট কম পেতে পারে, তাহলে কি ধরনের নতুন মুখ টিকিট পেতে পারে বলে মনে হয়? দেখুন, সবসময় আমরা একটা আশা করতে পারি নাগরিক হিসেবে, শিক্ষিত লোক, যাদের ইমেজটা পরিষ্কার, যারা মানুষের সাথে থাকবে এবং মানুষকে সঠিক বার্তাটা দেবে। আমি যদি চাকরি খেয়ে নিয়ে 30 কোটি টাকা আমার গার্লফ্রেন্ডের বাড়িতে রেখে দিই, সেটাও কখনো মানুষ চাইবে কি? চাইবে না। শেষমেশ মানুষ বলবে একটা চোর টাকা বিদায় হয়েছে। সুতরাং এই চোর ডাকাতদের না দেওয়াই ভালো। যাদের ইমেজটা পরিষ্কার নয়, যাদের ইমেজটা যাদের রেপুটেশনটা খুব খারাপ, তাদেরকে আমি প্রার্থী হিসেবে কেন চাইবো? সেটা কখনোই চাইবো না। অভিষেক ব্যানার্জির অনুগামীরাই কি তাহলে অধিকাংশ টিকিট পেতে চলেছেন? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আপনি ডিসমিস করতে পারবেন না। হি ইজ আ পাওয়ার সেন্টার, তার তো একটা ডিসিশন নিশ্চয়ই আছে। হি হ্যাজ টু প্লে আ ডিসাইসিভ রোল ইন দ্য পার্টি টু propel the party forward. So he has to take a responsibility, and he will have to take the responsibility. He is a figure. He's a center. He is occupying the center stage. মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি, তাকে তো আপনি কোনোদিন কেউ করতে পারে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ পাওয়ার সেন্টার, এটা তো আপনাকে মানতে হবে। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোল একটা তো বিরাট, ইমেন্স রোল in taking a proper decision in selection of candidate as well as running the party properly, সেটাই তো করতে হবে। আইপ্যাকের কর্পোরেট ধাঁচের যে প্রার্থী বাছাই প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া, সেটা কিভাবে পরিচালিত হচ্ছে? দেখুন, আইপ্যাক করছে একটা বিজনেস গ্রুপ, তাদের কাজটা হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কনসার্ন। সেখানে একটাই হচ্ছে, সেই যে প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে সে প্রার্থীর ইমেজ কিরম, একটা হচ্ছে কনট্যাক্ট কিরম, সে কিরম বলতে পারে, সে মানুষের সাথে মিশতে পারবে কিনা, এইসব পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর রাজনীতিতে পড়াশুনো দরকার। একটা ইস্যুর ওপর আপনি যখন কাজ করছেন, এসআইআরটা নিয়ে পড়াশুনো দরকার। ইউ নিড গুড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে ডিগ্রি নয়, ডিগ্রি আর এডুকেশন কিন্তু এক ব্যাপার নয়, কিন্তু আপনার কতটা একটা বিষয়ের ওপর পড়াশুনো আছে সেটা নিশ্চয়ই একটা ম্যানেজমেন্ট টিম সেটা দেখে। সেটা আইপ্যাকের দায়িত্ব, সে কাজটা করছে। আইপ্যাক সিলেকশন করছে, আইপ্যাক কে বলবে ভালো সেটা দেখছে। স্পিকার তো আপনাকে হতেই হবে ভালো, আর স্পিকার না হলেও আপনাকে কাজে হতে হবে, বা আপনার নলেজটা যেন খুব ইমেন্স হয় একটা বিষয়, সেটা কিন্তু দেখতে হবে অনেকটা। তো এই বিষয়গুলো আইপ্যাককে এখন দেখতে হবে, এটাই আইপ্যাকের কাজ। যে সমস্ত প্রার্থীরা টিকিট হারাচ্ছেন এবারে, তাদের অনুগামীদের মধ্যে কি ব্যাপক বিদ্রোহ দেখা দিতে পারে? দেখুন, এখন পিং পং বলের মতন হয়ে গেছে পলিটিক্সটা। নেটের একটা সাইড থেকে আরেকটা সাইডে চলে যাচ্ছে। টিকিট না পেলেই দেখবেন কেউ বিজেপিতে চলে যাবে, কেউ কংগ্রেসে চলে যাবে। সিপিএম এর একটা নিয়ম আছে, যায় না, আবার সিপিএম থেকে লোক তো চলে আসছে। ঘটনা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে 34 বছর দেখেননি, কারণ সিপিএম ওয়াজ ইন টোটাল পাওয়ার। সিপিএম লেফট ফ্রন্টটাকে কন্ট্রোল করেছে। তখন উপায় ছিল না পার্টি চেঞ্জ করা, কিন্তু এখন যখনই আপনার একটা প্যারালাল পার্টি আসছে, আর ওয়েস্ট বেঙ্গলের কালচারটা একটু চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা একটু পরিবর্তন হয়েছে, এটা তো সন্দেহ নেই। আজ পরিবর্তনের ব্যাপারটা যখনই হচ্ছে, টিকিট না পেলে অন্য দলে চলে যাবে, এটা তো করো না। তো এটা হচ্ছে, এই সুযোগটা আছে। আপনি দেখবেন প্রচুর যারা ডিনাইড হয়েছে টিকিটস, তারা প্রচুর মাইগ্রেট করবে টু ডিফারেন্ট পার্টিস। কারণ মাইগ্রেশন তো লাভের জন্য আমরা করি, একটা মাইগ্রেশন সবসময় হয় লাভের জন্য। আমরা কতটা পেতে চলেছি বিভিন্ন পৃথিবীতে দেখুন, মাইগ্রেশন হয় হচ্ছে লাভের জন্য।
তো এই মাইগ্রেশনটা আবার হবে, পলিটিক্যাল মাইগ্রেশন হবে, সেটা নতুন কিছু হবে না। তো দেখা যাক, সব কিছুই হবে হচ্ছে মার্চের মাঝামাঝির মধ্যে তো পরিষ্কার হয়ে যাবে বার্তাটা বা চিত্রটা। মদন মিত্র মতন একজন ফেস, যার বিশাল ফ্যান ফলোয়িংই বলা যায়, বিশাল ফ্যান ফলোয়িং, তাদের মতন নেতারা যদি টিকিট হারান তাহলে তাদের অনুগামীরা বিজেপিকে সমর্থন করে তৃণমূলকে হারানোর চেষ্টা করতে পারেন। এই সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? এটা সম্ভাবনা কম। মদন মিত্র আউটরাইট কংগ্রেসের ঘরানার লোক। মদন মিত্র টিকিট না পেলেও মদন মিত্র বিজেপিতে চলে যাবে, এটা কিন্তু আমরা কেউ ভাববো না। উনি লাভলি, উনি হয়তো আরো কয়েকটা সিনেমাতে ওনার লাভলি কথাটা শুনতে পাবো, যেটা যেন শুনি। মদন মিত্র ইজ এ ক্যারেক্টার টু রেকন উইথ, ইজ এ ট্যালেন্ট টু রেকন উইথ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মদন মিত্রকে পলিটিক্সে আপনি ডিসমিস করতে পারবেন না। মদন মিত্র পলিটিক্সটাকে কিন্তু একটা রিডিফাইন করেছেন সব কিছুই। উনি মজা করতে পারেন, উনি সিরিয়াস বিষয় আনতে পারেন, উনি কিন্তু পলিটিশিয়ান অফ হাই ক্যালিবার, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু মদন মিত্রকে টিকিট না দিলে উনি বিজেপির দিকে চলে যাবেন, এইটা ভাবা কিন্তু ভুল। কারণ মদন মিত্র যে ঘরানাটা কখনোই মদন মিত্র পরিবর্তন করতে পারেন না। এটুকু মদন মিত্রকে নিয়ে এইটুকু আছে। বাট মদন মিত্র ইজ এ পলিটিশিয়ান হু ওয়ারেন্টস অ্যাটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্ট। উনি কিন্তু এটা আর্ন করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যতই ওনাকে বাজে কথা বলা হয়, এটা বাজে কথা, কিছু ডেরোগেটরি ক্যাম্পেইন ওনার এগেনস্টে হয়েছে, সেটা কিন্তু অনুচিত। তার ক্যালিবার অ্যাজ আ পলিটিক্যাল ফিগার আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে। মদন মিত্র ইজ এ নট আ পার্সন হু ক্যান বি ডিসমিসড ইন এ জিফি।